প্রিয় গুলশাখালী জিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, দীর্ঘদিন করোনা পরিস্থিতি প্রতিকূলে থাকার কারণে সরকারি নির্দেশ মোতাবেক শিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয়ের পাঠদান পদ্ধতি বন্ধ রেখেছে। তাতে তোমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। বর্তমানে সরকারি নির্দেশ অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় তোমাদের এই ক্ষতি পূরণ করার জন্য অনলাইন ক্লাস চালু করেছেন। আমি গুলশাখালী জিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে রজনীগন্ধার শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ মজিবুর রহমান, সিনিয়র শিক্ষক, জিকে মাধ্যমিক বিদ্যালয়, মঠপাড়া ব্রিজ রোড। আসসালামু আলাইকুম। আমি আজ নবম শ্রেণীর হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় লেনদেন সম্পর্কে পাঠদান করব। প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা আশা করি তোমরা লক্ষ্য করে আমার পাঠদান তোমরা শ্রবণ করবে এবং লক্ষ্য করবে। আমি তোমাদের হিসাব বিজ্ঞান লেনদেনের একটি সৃজনশীল প্রশ্ন উত্থাপন করেছি। প্রশ্নটা হলো মাহমুদ বিন মাসুদ এন্টারপ্রাইজ 2018 সালের জানুয়ারি মাসে সংঘটিত লেনদেন সমূহ। জানু 1 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। জানু 3 ব্যাংকে 50,000 টাকা নিয়ে হিসাব করা হলো। জানু 5 ধারে ক্রয় 30,000 টাকা। জানু 7 নগদে পণ্য বিক্রয় 45,000 টাকা। 10 তারিখে মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নিল 50,000 টাকা। 15 তারিখে 50,000 টাকা পণ্য ক্রয় ফরমাইশ প্রদান। প্রশ্নগুলো হলো লেনদেন নয় এর পরিমাণ নির্ণয়। খ 1 এবং 5 তারিখের সাধারণীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা। ঘ 3 এবং 7 তারিখের লেনদেনগুলোর প্রভাব। আশা করি প্রশ্নটা তোমরা বুঝেছ। আমি এখন তোমাদের এই সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আলোচনা করি। প্রথম হচ্ছে লেনদেন নয় তার পরিমাণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো লেনদেনের আবিধানিক অর্থ হচ্ছে আদান প্রদান, দেনা পাওনা। লেনদেন হতে হলে সকল ব্যবসা প্রতিষ্ঠানে যা কিছু সংগঠিত হয় সকলেই ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। লেনদেন হইতে হইলে তাকে ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার পরিবর্তন করতে হবে এবং টাকার অঙ্কে পরিমাপ করতে হবে, তাহলে সেটাই লেনদেন। আর ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ও টাকার অঙ্কে যদি পরিমাপ না করা যায় তাহলে সেটা লেনদেন নয়। আশা করি তোমরা বুঝেছ লেনদেন কি আর লেনদেন নয় কি। এখন আমরা ক নম্বর প্রশ্নের উত্তর আমরা দিতে যাচ্ছি। প্রথমে হচ্ছে লেনদেন নয় তার পরিমাণ নির্ণয় করা হলো। এখন ছক হচ্ছে বিবরণ, তারিখ, বিবরণ, টাকা। এই ছক। প্রথমে 12 নম্বর প্রশ্ন হচ্ছে লেনদেন নয় তার পরিমাণ নির্ণয়। তাহলে এর ছকটা হচ্ছে তারিখ, বিবরণ, টাকা। তাহলে এই যে লেনদেন সংকটের ঘটনাগুলো আছে 1 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, এর মধ্যে দেখবা কোন লেনদেনগুলোতে ব্যবসা থেকে টাকা গেছে যায়নি আর ব্যবসা থেকে টাকা আসেও নাই। তাহলে প্রথম লেনদেনটা 1 লাখ টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করছে, টাকা দিয়ে আইছে। দ্বিতীয় লেনদেনটা ব্যাংকে টাকা জমা দিচ্ছে, ব্যবসা থেকে টাকা চলে গেছে। আর তৃতীয় লেনদেনটা দাঁড়িয়ে ক্রয়, এটাও টাকা গেছে। চতুর্থ লেনদেনে নগদে পণ্য বিক্রয়, টাকা আইছে।
এরপর সপ্তম লেনদেনে 10 তারিখে মালিক নিজ প্রয়োজন পণ্য নিজ ব্যাংক থেকে নিত। এটা ব্যবসা থেকে টাকা যায় নাই আর ব্যবসা থেকে টাকা আসেও নাই। আর 15 তারিখে 50 টাকা পণ্য ফরমাইশ দিছে, মাল কেনার একটা কথা বলছে, কিন্তু টাকা ব্যবসা থেকে যায় না, আয় না। এই দুইটা লেনদেন হচ্ছে, অর্থাৎ ব্যবসা থেকে টাকা যায় না আর টাকা উপযুক্ত যায় না। ঘটনাগুলো 1, 3, 5, 7 থেকে ব্যবসা থেকে টাকা গেছে এবং টাকা আসছে, এগুলো লেনদেন। আর এই 10 তারিখ এবং 15 তারিখে টাকা যায়ও নয়, ব্যবসায়ীতে টাকা আসে নয়, অতএব এটা এই দুইটা লেনদেন নয়। তাহলে আমরা লিখি 2018 ইং জানু 10 মালিক কর্তৃক ঋণ, মালিক কর্তৃক ঋণ গ্রহণ কত টাকা? মালিক কর্তৃক ঋণ গ্রহণ 50,000 টাকা, 50,000 টাকা। আর 15 তারিখে ফরমাইশ প্রদান, পণ্যের ফরমাইশ প্রদান, ফরমাইশ প্রদান 50,000 টাকা। এই দুটা লেনদেন নেয়, এখানে টাকা হইল 1 লাখ, 1 লাখ। তাহলে আমার ক নাম্বার প্রশ্নে আমরা টাকার পরিমাণ পাইলাম, লেনদেন নয়, তার টাকার পরিমাণ কত? উত্তর লেনদেন নয়, তার পরিমাণ হলো 1 লক্ষ টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণী, তোমরা জানতে আবার দেখো প্রশ্নটা, লেনদেন নয় তার পরিমাণ। তাহলে লেনদেন নয় কোনগুলা? লেনদেন নয় হচ্ছে ওইগুলা যেগুলাতে ব্যবসা থেকে টাকা যাবেও না, ব্যবসা টাকা আসবেও না। তাহলে 10 তারিখে মালিক নিজ প্রয়োজন ব্যাংক থেকে নিয়েছে, সেটা ঋণ আনিয়া সেটা ব্যবসা আসে নাই, সে তার ব্যক্তিগতভাবে নিচ্ছে। আর 15 তারিখে পণ্য ক্রয় ফরমাইশ দিছে, কিন্তু সেটা মাল কিনেও নাই, মাল আসেও নাই এবং টাকাও আসে নাই, যার ফলে এই দুইটা হচ্ছে লেনদেন নয়। তাহলে এই দুইটা লেনদেনের যোগফল হচ্ছে 50 × 1 লাখ। তাহলে লেনদেন নয় এর পরিমাণ হচ্ছে 1 লাখ টাকা। এরপর আমরা আসবো দ্বিতীয় নম্বর প্রশ্ন। সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা। সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা। এর 2 সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করা হলো। এর সবটা হচ্ছে এইভাবে: তারিখ লেনদেন কিনা কারণ সহ ব্যাখ্যা, তারিখ লেনদেন কিনা কারণ সহ ব্যাখ্যা, তাহলে 2018 জানু কয় তারিখে কয়দিন বলছে? 1 তারিখে বলছে, 1 তারিখ জানু 1-এ আছে 1 লাখ টাকা দিয়া ব্যবসা শুরু করেছে। তাহলে এটা ব্যবসায় টাকা আসছে, অর্থাৎ নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, মূলধন বৃদ্ধি পেয়েছে, যার ফলে এটা লেনদেন। তোমরা তো জানো যে ব্যবসায় টাকা আসলে আর্থিক অবস্থার পরিবর্তন হয় এবং যার ফলে সেটা লেনদেন হয়। এবার এটা টাকার অঙ্কে পরিমাপ করা যায় হয়। টাকার অঙ্ক হচ্ছে 1 লাখ টাকা। কত টাকা? 1 লাখ টাকা টাকার অঙ্কে পরিমাপ করা গেছে। আর ব্যবসা আর্থিক অবস্থার নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, যার ফলে এটা লেনদেন। এর কারণে যারা তোমরা ব্যবসায় নগদ 1 লাখ টাকা
নিয়ে ব্যবসা শুরু করায় ব্যবসায়ে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। অতএব এটি লেনদেন। কারণ নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে সাথে মূলধন বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ 1 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, ব্যবসায় টাকা আসছে আর মূলধন সাথে মূলধন বৃদ্ধি পেয়েছে। তাহলে এটা লেনদেন, আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং সেটা টাকার অঙ্কে পরিবর্তন। কত টাকা বৃদ্ধি পেয়েছে? 1 লাখ টাকা। সেখানে টাকার অঙ্ক পাল্টানো যায়, তাহলে এটা লেনদেন। কারণে লাগবা ব্যবসার নগদ 1 লাখ টাকা দিয়ে শুরু করায় ব্যবসা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, অতএব এটি একটি লেনদেন। কারণ নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, সাথে মূলধন বৃদ্ধি পেয়েছে। এই গেল তোমার 1 তারিখেরটা। এরপর তারিখ হচ্ছে 5। তারিখ 5 হচ্ছে দেখা ধারের পণ্য ক্রয় করলে কি করা হয়? ব্যবসা থেকে নগদ টাকা চলে যায়, যার ফলে ব্যবসার নগদ অর্থ হ্রাস পায়। আর সাথে পণ্য ব্যবসা আসলে ব্যবসা থেকে পণ্য চলে যায় এবং নগদ অর্থ চলে যায়। অতএব কি হয়েছে? নগদ টাকা হ্রাস পেয়েছে আর তাহলে ব্যবসা আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে আর সাথে টাকার অঙ্কে পরিমাপ করা যায় 30,000 টাকা। তাহলে এটা লেনদেন। দ্বারে পণ্য ক্রয় করায় ব্যবসায়ের আর্থিক অবস্থা পরিবর্তন ঘটেছে। অতএব এটি লেনদেন। কারণ ব্যবসা থেকে নগদ অর্থ হ্রাস পেয়েছে। নগদ অর্থ হ্রাস পেয়েছে। সাথে পণ্য খরচ বৃদ্ধি পেয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করলাম, অর্থাৎ লেনদেন ক্রিয়া এবং কারণ সহ ব্যাখ্যা। তাহলে 1 তারিখে আছে 1 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু। এটা শুরু করার ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, সাথে মূলধন বৃদ্ধি পেয়েছে এবং এটা আর্থিক অবস্থা পরিবর্তন ঘটেছে এবং সেটাকে টাকার অঙ্কে পরিমাপ করা যায়। কত? 1 লাখ টাকা। তাহলে এটা 1 তারিখে এটা লেনদেন। ঠিক আছে, ব্যবসায় নগদ 1 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করায় ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, অতএব একটি লেনদেন। কারণ নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, সাথে মূলধন বৃদ্ধি পেয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার 5 তারিখ হচ্ছে ধারে ক্রয় করলে আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে, টাকা চলে গেছে। পণ্য ক্রয় করলে ব্যবসা থেকে টাকা চলে যায় আর সাথে খরচ বৃদ্ধি পায়, তাহলে সেটাও লেনদেন। আর্থিক অবস্থা কত টাকায় ক্রয় করেছে? 30,000 টাকা। টাকায় পরিমাপ করা যায়, অতএব লেনদেন। ধারে পণ্য ক্রয়
যারে পণ্য ক্রয় করায় আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে ঘটেছে, অতএব এটি লেনদেন, কারণ ব্যবসা থেকে নগদ অর্থ হ্রাস পেয়েছে আর সাথে সাথে খরচ বৃদ্ধি পেয়েছে। এই তোমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর হয়ে গেল। এরপর আমরা আসবো গ নাম্বার প্রশ্নের উত্তরে। গ নাম্বার প্রশ্ন হচ্ছে 3 এবং 7 লেনদেনের প্রভাব। তোমরা লেনদেনের প্রভাব জানো, তাহলে দেখো আমরা গ নাম্বারে 3 ও 7 তারিখের লেনদেনের উপর হিসাবের প্রভাব দেখানো হলো। এটা সবটা হচ্ছে এইভাবে তারিখ সংশ্লিষ্ট হিসাব আর প্রভাব। এই সংশ্লিষ্ট হিসাব প্রভাব, তারিখ সংশ্লিষ্ট হিসাব আর প্রভাব। তাহলে কত তারিখে আছে? তারিখ 3 জানুয়ারি 2019 জানুয়ারি 2018 জানুয়ারি 3 তারিখে আছে। 3 তারিখে আছে ব্যাংকে 50,000 টাকা হিসাব খোলা হলো। তা সংশ্লিষ্ট পক্ষ আমরা জানি, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা জানি প্রত্যেকটা লেনদেনে দুটা হিসাব থাকবে। একজন গ্রহণ করবে আর একজন দান করবে। যে গ্রহণ করবে সে গ্রহীতা, যে দান করবে সে দাতা। তাহলে এখানে যখন 50,000 টাকা নিয়ে হিসাব করলো, তখন গ্রহণ করছে কি ব্যাংক আর দান করছে কি টাকা। তাহলে যে গ্রহণ করবে সে ডেবিট, ব্যাংক হিসাব আর নগদান হিসাব। ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে প্রত্যেকটা লেনদেনের দুটো হিসাব, একটা এখানে একজন গ্রহণ করবে আর একজন দান করবে। তাহলে এখন গ্রহণ করতে গেলাম, টাকা জমা দিয়েছে, গ্রহণ করতে গেলাম ব্যাংক, চলে গেছে কি নগদান। তাই গ্রহণ করছে ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। প্রভাবে তা ব্যাংক হিসাব কোন হিসাবের মধ্যে পড়ে? আমাদের হিসাবের 3টা, ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব আর নামিক হিসাব। তাহলে এই ব্যাংক এবং নগদান কোন হিসাবের মধ্যে পড়ে? ব্যাংক পড়ে সম্পত্তিবাচক হিসাবের মধ্যে, নগদান পড়ে সম্পত্তিবাচক। তো সম্পত্তিবাচকের ডেবিট ক্রেডিট নির্ণয় সূত্র হচ্ছে ডেবিট দ্য রিসিভার, অর্থাৎ সম্পদ আসলে ডেবিট আর সম্পদ চলে গেলে ক্রেডিট। তাহলে ব্যাংকে সম্পদ আইছে, এই জন্য সম্পদ বৃদ্ধি পেয়েছে। সম্পদ বৃদ্ধি আর নগদ টাকা কমে গেছে, সম্পদ হ্রাস। অর্থাৎ সম্পত্তিবাচকে সম্পদ আসলে ডেবিট আর সম্পদ চলে গেলে ক্রেডিট। তাহলে ব্যাংকে যখন জমা দিচ্ছে যে ব্যাংকে সম্পদ আইছে, এই জন্য সম্পদ হিসাব ডেবিট। আর যখন টাকা চলে গেছে ব্যবসায়ীদের, তখন হচ্ছে সম্পদ ক্রেডিট, ব্যাংক ক্রেডিট। এরপর তারিখ 7 সাথে আছে নগদে পণ্য বিক্রয়। তাই নগদে যদি পণ্য বিক্রয় করে তাহলে টাকা আসে আর চলে যায় মাল। নগদে পণ্য বিক্রয় করলে মাল চলে যায় আর নগদ টাকা আসে। তাহলে আসলে কি নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব চলে গেছে বিক্রয় হিসাব, পণ্য চলে গেছে বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে এই দুইটা হিসাবের মধ্যে নগদান হচ্ছে সম্পত্তিবাচক হিসাব আর বিক্রয় হচ্ছে আয়বাচক হিসাব।
এই সূত্র হইতে নগদ সম্পত্তি যদি ব্যবসা আসে তার ডেবিট, তার নগদ বিক্রয় করছে সম্পদ আইছে, তাহলে সম্পদ বৃদ্ধি হয়েছে, সম্পদ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি। আর বিক্রয় করছে পণ্য চলে গেছে, তাহলে আয় হয়েছে, আয় হলে তাহলে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। প্রিয় শিক্ষার্থী, নবম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা আশা করি এই লেনদেনের প্রভাব এবং লেনদেন নয় এর পরিমাণ, লেনদেনের সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা এবং লেনদেনের প্রভাব বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আমি এই সম্পর্কে আরো বিস্তারিত বুঝাবো। তোমরা প্রস্তুত থাকো, তোমরা ভালো থাকো, সুখে থাকো। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।